হ্যালো কুহিলিকার গল্পপ্রেমীরা, কি অবস্থা সবার? আজকে আমি তোমাদের সামনে এমন একটা গল্প নিয়ে হাজির হয়েছি যেটা শেষ হয়ে গেলে তোমরা বলতে বাধ্য হবে, ইস, কেন যে শেষ হয়ে গেল। কারণ এই গল্পটা এতটাই জীবন্ত আর আকর্ষণীয় যে তুমি এক মুহূর্তের জন্য বোর ফিল করবে না। এখানের প্রত্যেকটা চরিত্রকেই তোমার ভালো লাগবে, আর মাঝে মাঝে মনে হতেই পারে আমি যদি ওখানে যেতে পারতাম। তাই চলো আর বেশি বকবক না করে তোমাদের সঙ্গে নিয়ে শুরু করি স্কুল অফ ম্যাজিক্যাল অ্যানিমালস মুভির গল্প। তো শুরুতেই আমরা দেখতে পাই একটা রহস্যময় ট্রাক ছুটে চলছে। কিছুক্ষণ পরে ট্রাকটা একটা নির্দিষ্ট জায়গায় এসে থামে, আর তারপর আবার সোজা মিলিয়ে যায় একটা জাদুর টানেলের ভেতরে। ট্রাক থেকে নেমে আসে এক জাদুকর, আর তার কাঁধে বসে আছে একটা কথা বলা পাখি। পাখিটা হঠাৎ করে বলতে শুরু করে যে, আমি সংকেত পেয়েছি, তুমি এখানেই আছো, শীঘ্রই আমার কাছে এসো, এখানে এসো। এই বলে সে ডানা ঝাপটে সেখান থেকে উড়ে যায়। জাদুকর তখন মাটির দিকে তাকিয়ে দেখতে পায় কয়েকটা পায়ের ছাপ। তার আর বুঝতে বাকি থাকে না যে কেউ একজন এদিকে এসেছে। তাই সেও ওই পায়ের ছাপ অনুসরণ করে ঘন জঙ্গলের ভেতরে ঢুকে পড়ে। কিছুটা দূর যেতেই তার চোখ পড়ে বিশাল বড় একটা ভাল্লুকের ওপরে। জাদুকরকে দেখা মাত্রই তো ভাল্লুকটা সোজা হয়ে দাঁড়িয়ে যায়। জাদুকর একটু ভড়কে গেলেও সাহস করে জিজ্ঞাসা করে যে, এই, তুমি কি সেই জাদুকর? মানে তুমি কি এমন প্রাণী যে মানুষের মতো কথা বলতে পারো? তখন ওই ভাল্লুকটা এমন ভাবে হুঙ্কার ছাড়া যে বেচারা জাদুকর তো প্রচন্ড ভয় পেয়ে যায়। তাই সে ওই জায়গা থেকে তড়িঘড়ি করে দৌড়ে পালায়। দৌড়ে গিয়ে আবার ওই ট্রাকের মধ্যে ঢুকে পড়ে, আর ধপাস করে বসে জানালার কাজটা তুলে দেয় যেন ভাল্লুকটা আর ভেতরে ঢুকতে না পারে। তবে ওই ট্রাকের ভেতরে আগে থেকে একটা শেয়াল বসেছিল। সে জাদুকরকে দেখে আবার মুচকি হেসে কথা বলতে শুরু করে। জাদুকর তো এখানে শেয়ালের মুখে কথা শুনে বেজায় খুশি, কারণ সে ঠিক এরকম একটা জাদুকরী প্রাণীর খোঁজেই এসেছিল। আর এরপর সে একই ট্রাকে করে জাদুকর, সে কথা বলা পাখি আর নতুন বন্ধু শেয়াল তিনজনই সেখান থেকে রওনা হয়। তো এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই গল্পের মূল চরিত্র ইদাকে। সে তার মায়ের সঙ্গে গাড়িতে কোথাও একটা যাচ্ছিল। ইদা খুবই মন খারাপ করে আছে, কারণ তাকে তার পুরনো বন্ধুদেরকে ছেড়ে অন্য একটা শহরে চলে যেতে হচ্ছে। সে তো কিছুতেই যেতে চায় না, কিন্তু তার মা ওই নতুন শহরে নতুন ব্যবসার কাজ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। তাই বাধ্য হয়ে ইদাকে মায়ের সঙ্গে যেতে হচ্ছে। তার মা অবশ্য ইদাকে সান্ত্বনা দিয়ে বলে যে, নতুন শহরে গেলে তোমার ঠিক নতুন বন্ধু হয়ে যাবে, কোনো চিন্তা করো না। আর অবশেষে তারা নতুন শহরে এসে পৌঁছায়। গাড়ি থেকে যখন মালপত্র নামানো হচ্ছিল, ঠিক সেই সময় একটা ছেলে স্কেটবোর্ডে চেপে ঝড়ের বেগে সেদিকে আসছিল। ছেলেটা কিছুতে নিজের স্কেটবোর্ডটাকে সামলাতে পারছিল না, নিয়ন্ত্রণ প্রায় হারিয়েই ফেলছিল। কোনো মতে সে তখন ইদার গায়ের উপর পড়া থেকে বাঁচলেও তাদের মালপত্রের সাথে বেশ জোরে একটা ধাক্কা খায়। আর এই ছেলেটার নাম হলো বেনি। সেই হলো আমাদের আজকের গল্পের হিরো। তো ইদার সাহায্যে বেনি তো কোনো মতে উঠে দাঁড়ায়। একটা পোশাক বেনির গায়ে লেগেছিল, আর ইদা সেটা দেখে বলে উঠেছে, বা পোশাকটা তো তোমার গায়ে বেশ মানিয়েছে দেখছি। কিন্তু বেনি তখন মুখ গোমরা করে বলে যে, এটা কিন্তু খুব বাজে জোকস ছিল, আমার একদম হাসি পায়নি। আর ঠিক সেই মুহূর্তে একটা বড় সাপকে দেখে বেনি তো ভয়ে চিৎকার করে সেখান থেকে পালিয়ে যায়। ইদাও তখন সেই দিকে তাকিয়ে বলে যে, জার্মানিতে সাপ আসলো কোথা থেকে? আসলে এই সাপটা সে জাদুকরের ট্রাক থেকেই এসেছিল। জাদুকর সাপটাকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করে যে, কিরে, কোথায় গিয়েছিলি এতক্ষণ? আমাকে না বলে কোথায় যাওয়া হয় শুনি? সাপটাও তখন বেশ তেজ দেখিয়ে উত্তর দেয় যে, আমার কি একটু বাথরুমে যাওয়ার স্বাধীনতা নেই? তুমি শুধু শুধু কেন আমার পেছনে এইভাবে লেগে থাকো? হ্যাঁ, এটা বলে সাপটা আর কোনো কথা না বাড়িয়ে তো গজগজ করতে করতে ট্রাকে গিয়ে উঠে পড়ে। তো ওই দিন রাতে আমরা বেনির ঘরটা দেখতে পাই। সে তার ঘরটাকে একটা জলদস্যুদের জাহাজের মতো করে সাজিয়েছে। আসলে বেনি জলদস্যুদের ভীষণ ভালোবাসে। সে জলদস্যুদের গল্প করতে, তাদের নিয়ে গবেষণা করতে খুবই পছন্দ করে, আর সে নিজেকে একজন জলদস্যু বলেই মনে করে। অন্যদিকে ইদা তার নতুন বাড়িতে এসে তো খুবই দুঃখী হয়ে বসে আছে। তার মনে হচ্ছে যে নতুন বন্ধু তৈরি করতে তার অন্তত 6 মাস সময় লেগে যাবে। আর তাই মনে মনে বলে যে, ততদিন আমি এখানে একা একা থাকবো। এটা ভেবে তার মন আরো খারাপ হয়ে যায়। তার মা অবশ্য তাকে এখনোই নানাভাবে উৎসাহিত করার চেষ্টা করে চলেছে। তো পরের দিন ইদা তার নতুন স্কুলে যায়। সে কয়েকটা মেয়ের সাথে আলাপ জমানোর চেষ্টা করে, কিন্তু তারা ইদাকে নিয়ে অনেক হাসাহাসি করে, এমনকি মজাও করে। তবুও ইদা হতাশ না হয়ে এগিয়ে যায়। আর এরপর ইদা একটা ছেলের সঙ্গে কথা বলতে শুরু করে। এই ছেলেটার নাম হলো জোনাথান। ইদা নিজের নাম বলার পর জোনাথান বলে যে, আমার কাছের বন্ধুরা তো আমাকে জো বলে ডাকে, আর তুমি যেহেতু ইদা, তাই আজ থেকে আমি তোমাকে ই বলেই ডাকবো। ইদাও তখন খুশি হয়ে বলে যে, ঠিক আছে, তাহলে আমিও তোমাকে জো বলেই ডাকবো। আর এইভাবে ইদা আর জোয়ের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। কিন্তু ঠিক সেই সময় বিকট জোরে একটা শব্দ হয়। সবাই তাকিয়ে দেখতে পায় যে একটা ছেলে স্কেটবোর্ডে চেপে স্কুলের ভেতরে ঢোকার সময় একটা ময়লার ঝুড়ির সঙ্গে ধাক্কা খেয়েছে। আর এই ছেলেটা আর কেউ নয়, আমাদের বেনি। সেও আসলে এই স্কুলেই পড়তো।
প্রিন্সিপাল স্যার তাকে দেখেই তো রেগে গিয়ে অনেক বকাঝকা করে বলে যে, একি তুমি স্কুলে হেঁটে আসতে পারো না? রোজ রোজ স্কেটবোর্ডে চেপে কিছু না কিছুর সঙ্গে ধাক্কা লাগতেই হবে। আর তারপর তিনি বেনির স্কেটবোর্ডটাকে কেড়ে নিয়ে বলেন যে, যাও, ময়লাগুলো ভালো করে পরিষ্কার করে চুপচাপ ক্লাসে যাবে। এরপর প্রিন্সিপাল স্কুলের দারোয়ানকে ডেকে চেঁচিয়ে বলেন যে, এই ঘড়িটা বেশ কয়েকদিন ধরেই কাজ করছে না। তুমি কি করো সারাদিন? হ্যাঁ, তাড়াতাড়ি এটা ঠিক করার ব্যবস্থা করো। এটা বলেই সে ওখান থেকে চলে যান। এরপর ইডা যখন ক্লাসে আসে তখন বেনি সেখানে একাই একটা বেঞ্চে মন খারাপ করেই বসেছিল। ক্লাসের বাকি ছাত্রছাত্রীরাও ক্লাসে এসে নিজেদের জায়গায় বসে পড়ে। বেনির পাশের টেবিলের চেয়ারটা খালি দেখে ইডা তখন সেখানে গিয়েই বসে। এরপর প্রিন্সিপাল এসে বলেন যে, বাচ্চারা, ইনি হলেন তোমাদের নতুন ক্লাস টিচার মেরি। একজন ছাত্র তখন জিজ্ঞাসা করে যে, কিন্তু স্যার, আমাদের পুরনো ক্লাস টিচারের কি হলো? প্রিন্সিপাল বলেন, তিনি আসলে অসুস্থ, তাই আজ থেকে মেরি ম্যাডামই তোমাদের ক্লাস নেবেন। কিন্তু মেরি ম্যাডাম প্রিন্সিপালকে থামিয়ে দিয়ে বলেন যে, স্যার, আমার মনে হয় বাচ্চাদের সাথে মিথ্যা কথা না বলাই ভালো। ওদের সত্যিটা জানার অধিকার আছে। এটা বলেই তিনি বাচ্চাদের দিকে তাকিয়ে বলেন যে, তোমাদের পুরনো ক্লাস টিচারের জন্য একটা দারুণ খুশির খবর আছে। তিনি লটারিতে অনেক টাকা জিতেছেন, তাই তিনি চাকরিটা ছেড়ে দিয়েছেন। বাচ্চারা তো এই খবরটা শুনে প্রথমে একটু মন খারাপ করলেও পরক্ষণে নতুন টিচারকে পেয়ে বেশ খুশি হয়ে যায়। তখন হঠাৎ প্রিন্সিপাল দেখেন যে জো নামের ছেলেটা একটা বল নিয়ে খেলছে। তিনি বিরক্ত হয়ে তো বলটা কেড়ে নিয়ে বলেন যে, আগামীকালকে তোমার বাবা মাকে ডেকে নিয়ে আসবে। মেরি ম্যাডাম তখন প্রিন্সিপালকে বলেন যে, স্যার, এটা তো আমার ক্লাস, আমি এটা সামলে নেব, দয়া করে আপনি প্লিজ বাইরে যান। আর তখন প্রিন্সিপাল চলে যাওয়ার পর মেরি ম্যাডাম বাচ্চাদের সঙ্গে খুব মজা করে কথা বলতে শুরু করে। শুধু তাই নয়, তিনি আগে থেকে ক্লাসের সব বাচ্চার নামও জানেন। বাচ্চারা তো এটা দেখে ভীষণ অবাক হয়ে যায়, কারণ এটা তো অসম্ভব একটা জিনিস। আসলে এই মেরি ম্যাডাম হলেন একজন জাদুকর, তাই তিনি সবকিছু জাদুর মাধ্যমেই জানতে পারেন। তিনি জোয়ের বলটা তাকে ফিরিয়ে দেন, আর বাচ্চারা তো এখন তাদের নতুন টিচারকে পেয়ে ভীষণ খুশি হয়। তো এরপর মেরি ম্যাডাম বেনি আর ইডার কাছে গিয়ে বলেন যে, তোমাদের দুইজনের কি কোনো বন্ধু নেই? খুব শীঘ্রই তোমরা এমন বন্ধু খুঁজে পাবে যারা কখনোই তোমাদেরকে ছেড়ে দূরে যাবে না। তারা অবশ্য তখন বুঝতে পারে না যে টিচার আসলে কি বলতে চাইছে। তো স্কুল ছুটির পর দেখা যায় যে, যেই জাদুকর আসলে কথা বলা প্রাণীদেরকে খুঁজছিল, সে আসলে আর কেউ নয়, এই মেরি ম্যাডামের ভাই। জাদুকর তার বোনকে জিজ্ঞাসা করে, তুমি কি ঠিক কাজটা করেছো? মানে ওই ক্লাসটাই কি সেরা? মেরি ম্যাডাম তখন উত্তরে বলেন যে, হ্যাঁ, এর থেকে ভালো ক্লাস আমি আর খুঁজে পাইনি। তো এদিকে সন্ধ্যাবেলায় ইডা তার মায়ের নতুন সেলুনে যায়। তার মা তাকে জিজ্ঞাসা করেন, কিরে মা, নতুন স্কুল তোর কেমন লাগলো? ইডা তখন খুব উৎসাহের সঙ্গে উত্তর দেয় যে, মা, আমি খুব তাড়াতাড়ি জোনাথন নামের একটা বন্ধু পেয়ে গিয়েছি, আর আমার মনে হচ্ছে স্কুলের সবাই আমার খুব দ্রুত বন্ধু হয়ে যাবে। তখন তার মা তাকে একজোড়া নতুন কানের দুল পরিয়ে দেয় আর বলেন যে, এটা তোমার দিদিমা আমাকে দিয়েছিলেন, আর এখন আমি এই জিনিসটা তোমাকে দিচ্ছি। এই কানের দুল দুটো খুব যত্ন করেই রেখো। এরা তখন কানের দুল দুটো পেয়ে তো খুবই খুশি হয়ে যায়, আর সে সঙ্গে সঙ্গে সেটা পরেও ফেলে। ওই একই রাতে আবার দেখা যায় যে স্কুলে সেই পুরনো অকেজো ঘড়িটা কেউ একজন চুরি করে নিয়ে যাচ্ছে। তো এর পরের দিন সকালবেলা সে জাদুকর কথা বলা পাখিটার পায়ে একটা চিঠি বেঁধে দিয়ে বেনির বাড়ির দরজার কাছে গিয়ে ঝুলিয়ে দেয়। পাখিটার দরজায় কয়েকবার ঠোকর মারতেই তো বেনির বাবা জেগে ওঠেন। তিনি দরজা খুলেই দেখতে পান যে বাইরে কেউ নেই, কিন্তু দরজার কাছেই একটা পাখির পালক পড়ে থাকে দেখে, আর পাশেই সেই চিঠিটা। অন্যদিকে ইডা যখন তার মায়ের সেলুনে ম্যাগাজিন রাখতে যায়, তখন দেখতে পায় যে সমস্ত ম্যাগাজিনের প্রথম পাতায় তারই ছবি। শুধু তাই নয়, এই ছবিটা একটা ভিডিওর মতোই চলতে শুরু করে। ইডা তখন ভয় পেয়ে ম্যাগাজিনগুলো সেখানেই ফেলে দেয়, কিন্তু তাতেও নিস্তার নেই। সব ম্যাগাজিনে ইডার ভিডিও চলতে থাকে, আর তাতে লেখা ওঠে যে, তোমাকে জাদুকরীদের স্কুলে ভর্তি করা হয়েছে, তুমি খুব শীঘ্রই একটা জাদুকরী প্রাণী পাবে। বেনির বাবা বেনিকে চিঠিটা দিলে সে যখন চিঠিটা খোলে, সেখানেও ভিডিওর মতো করে একই কথা বলা হতে থাকে, তোমাকে জাদুকরদের স্কুলে ভর্তি করা হয়েছে। সাধারণ একটা ম্যাগাজিন বা কাগজের চিঠির ভিতরে লুকিয়ে থাকা একটা জাদুকরী ভিডিও কিভাবে ইডা আর বেনি সাধারণ জীবনটাকে পুরো বদলে দিল। আর ঠিক এইভাবে একটা সুন্দর মুভি বা ভিডিও সবার মনই ভালো করে দেয়, আর সবাইকে একসঙ্গেই জুড়ে রাখে। ভিডিওর এই জাদুকরী ক্ষমতা কিন্তু এখন আমাদের সবার হাতেই আছে। আমরা অনেকেই অনেক ক্রিয়েটিভ চিন্তা করি, নিজের অনেক স্কিল বা গল্প পৃথিবীর সামনে তুলে ধরতে চাই, কিন্তু সঠিক গাইডলাইন বা টেকনিক্যাল নলেজ না থাকার কারণে সেটা পেরে উঠি না। আপনাদের সেই লুকানো ক্রিয়েটিভিটিটাকে একটা প্রফেশনাল রূপ দিতে আমাদের সবার প্রিয় মায়াজাল টিম নিয়ে এসেছে একটা দারুণ মেন্টরশিপ প্রোগ্রাম। আপনি স্টুডেন্ট হন কিংবা জব হোল্ডার, যে কেউ চাইলে এখন স্মার্টফোন আর এআইয়ের সাহায্যে একদম জিরো থেকে প্রফেশনাল ভিডিও মেকিং এবং কন্টেন্ট মার্কেটিং শিখে নিজের একটা শক্ত ডিজিটাল কেরিয়ার গড়তে পারেন। বিস্তারিত জানতে ঝুমেলে আসুন ডেসক্রিপশনে কিংবা প্রথম কমেন্ট থেকে। চলুন আবারও ইডা আর বেনি সে জাদুকরী স্কুল জীবনে ফিরে যায়। তো এরপর তারা দুজন যখন স্কুলে যায়,
তখন দেখতে পায় যে প্রিন্সিপাল স্যার ঘড়ি চুরির ঘটনায় ভীষণ রেগে আছেন, আর ঘড়ির জায়গায় কেউ ইচ্ছা করে একটা হাসি মুখের স্টিকার লাগিয়ে দিয়েছে। তিনি পুরো স্কুলে ঘোষণা করে দেন যে যে স্কুলের ঘড়ি চুরি করেছে সে যেন চুপি চুপি ওটা আবারও আগের জায়গায় রেখে দেয়, না হলে কিন্তু খুবই খারাপ হয়ে যাবে, আর আমি সব বাচ্চার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেব। মেরি ম্যাডাম তখন আবার ক্লাসে তার ভাই সে জাদুকরকে নিয়ে আসেন। তিনি ছাত্রছাত্রীদেরকে বলেন যে ইনি হলেন আমার ভাই, ওনার একটা জাদুকরী পোষা প্রাণীর দোকান আছে, উনি তোমাদেরকে কিছু বলতে চান। জাদুকর তখন বলেন যে বাচ্চারা, সত্যি করে বলো তো, যদি তোমরা এমন কথা বলা জাদুকরী প্রাণী পাও তাহলে তোমরা তাদের সঙ্গে কোন কোন জিনিসগুলো ভাগ করে নেবে, কি কি গোপন কথা বলবে। তারপর তিনি বলেন যে আমরা তোমাদের এই ক্লাসটাকে জাদুকরী প্রাণীদের স্কুলের জন্যই বেছে নিয়েছি, একে একে আমরা তোমাদের প্রত্যেককে একটা করে জাদুকরী প্রাণী দেব। বাচ্চারা তো প্রথমে তার কথা বিশ্বাস করতেই চায় না। ঠিক তখনই আবার জাদুকরী সেই কথা বলা পাখিটা সবার সামনে কথা বলে ওঠে, আর তখনই বাচ্চারা বুঝতে পারে যে জাদুকর সত্যি কথাই বলছে। আর জাদুকর তখন প্রত্যেকটা বাচ্চাকে শপথ করায় যে তারা এই জাদুকরী প্রাণীদের কথা বাইরে কাউকে বলতে পারবে না। আর বোর্ডের উপর তিনি কিছু জাদুকরী শব্দও লিখে দেন। সেটা পড়ার পরেই সবাই শপথ নেয়। এরপরে জাদুকর তার লম্বা কোটটা খুলে ফেলেন, আর সঙ্গে সঙ্গে তার কোটের ভেতর থেকে এক অন্যরকম জাদুর জগৎ বেরিয়ে আসতে শুরু করে। সেখানে খুবই সুন্দর নীল সমুদ্র, সবুজ পৃথিবী দেখা যায়। আর সেখান থেকে একটা কচ্ছপ ধীরে ধীরে হেঁটে বেরিয়ে এসে ক্লাসরুমের মধ্যে ঢোকে। সে সোজা বেনির কাছেই চলে যায়, যেন সে কতদিনের চেনা। এখন থেকেই জাদুকরী কচ্ছপটা বেনির সঙ্গেই থাকবে। বেনি তো তাকে পেয়ে বেজায় খুশি। এরপর জাদুকর আবারও তার কোটটা ঝাড়েন। এবার ভেতর থেকে একটা বেশ চালাক চেহারার কিন্তু মিষ্টি দেখতে কথা বলা শেয়াল বেরিয়ে আসে, আর সে সোজা চলে যায় ইদার কাছে আর বলে যে আমি এখন থেকে তোমার নতুন বন্ধু, তোমার সঙ্গেই থাকবো। ইদা তার এই নতুন বন্ধুকে পেয়ে তো খুবই খুশি হয়। তবে ঠিক সেই সময় প্রিন্সিপাল স্যার ক্লাসে ঢুকে পড়েন। তাকে দেখা মাত্রই তো সব জাদুকরী প্রাণীগুলো পুতুলের মতো হয়ে যায়, আর জাদুকরও একটা মূর্তির মতো হয়ে দাঁড়িয়ে পড়েন। প্রিন্সিপাল ক্লাসে ঢুকে জিজ্ঞাসা করেন যে বাচ্চারা, তোমরা পশু পাখিদের আওয়াজ করছিলে কেন? মেরি ম্যাডাম তখন চটজলদি উত্তর দেন যে স্যার, আমি বাচ্চাদেরকে পশু পাখির সম্পর্কে পড়াচ্ছিলাম, তাই ওরা একটু সেই বিষয়টাকেই বোঝার চেষ্টা করছিল। কিন্তু প্রিন্সিপালের সেখানে একটু সন্দেহ হয়, তারপরও সে কিছু না বলে ওখান থেকে চলে যায়। এরপর টিফিন পিরিয়ডে ইরা তার শিয়াল বন্ধুকে নিয়ে একটা গাছের নিচেই বসে। শিয়ালটা তার সঙ্গে খুব গল্প করে। হঠাৎ করে সে বলে ওঠে যে আমি কিসের যেন একটা দারুণ সুস্বাদু খাবারের গন্ধ পাচ্ছি। এটা বলেই তো সে এক ছুটে গিয়ে ময়লার পাত্রে ঝাঁপ দেয়, আর ভেতর থেকে কিছু একটা বের করে খেতে শুরু করে। সে ওটা চেটেপুটে খেতে খেতে বলে যে আহ, কি দারুণ সুস্বাদু খাবার, জীবনে প্রথমবার আমি এমন খাবার খেলাম। ইরা তখন অবাক হয়ে বলে যে ঠিক আছে, কিন্তু তুমি যে আবর্জনাগুলোকে ফেলে দিলে সেগুলো এখন কে তুলবে? চুপচাপ সব আবর্জনা আবার ওই বক্সে ফেলে এসো। অন্যদিকে বেনি তার জাদুকরী কচ্ছপটাকে নিয়ে বসে কমিক্স পড়ছিল। কচ্ছপটাও তখন মন দিয়ে কচ্ছপদের কমিক্স দেখছে। বেনি তাকে জিজ্ঞাসা করে যে আচ্ছা, তোমাদের জগতে কি কচ্ছপরাও মারামারি করে? কচ্ছপটা উত্তর দেয় যে না না, আমাদের ওখানে এমনটা হয় না। আর ঠিক সেই সময় বেনির কয়েকজন সহপাঠী সেখানে চলে আসে। বেনি তো খুবই খুশি, ভাবে যে ওরা বুঝি তার সঙ্গে কথা বলতে এসেছে। কিন্তু তারা বেনির দিকে না তাকিয়ে তাকে একপাশে সরিয়ে দিয়ে তো কচ্ছপটাকে নিয়েই খেলতে শুরু করে। কচ্ছপটাও তখন চুপ করে থাকে না, সে নেচে নেচে তাদের মনোরঞ্জন করতে থাকে। বেচারা বেনি তো আবারও একা হয়ে যায়। এদিকে এখানে ইরা তার শেয়ালের সাথে দুপুরের খাবার খেয়ে ফিরছিল। হঠাৎ করে তারা কিছু শব্দ শুনতে পায়। আসলে যে চোর স্কুলের ঘড়িটা চুরি করেছিল সে এখন চকলেট মেশিন থেকেও চকলেট চুরি করছিল। ইরা আর তার সেই ফক্স বন্ধু যখন সেখানে পৌঁছায় তখন তো চোরটা সেখান থেকে পালিয়ে যাচ্ছিল, আর মেশিনে কেবল একটা মাত্র চকলেটই পড়ে আছে। ফক্স তখন ইদাকে বলে যে এই মেশিনটা একটা লাথি মারো তো, আমার ওই চকলেটটা চাই। আর এরপর ইদাও যেই না মেশিনে লাথি মেরেছে অমনি চকলেটটা ছিটকে এসে নিচে পড়ে যায়। আর ঠিক সেই মুহূর্তে আবার প্রিন্সিপাল স্যার সেখানে এসে হাজির। শিয়ালটা তো সঙ্গে সঙ্গে একটা খেলনার পুতুলে স্থির হয়ে যায়। প্রিন্সিপাল স্যার তখন ইদাকে বলেন যে তুমি যদি একটা চকলেট চুরি করে থাকো তাহলে চুপি চুপি আমাকে ফেরত দিয়ে দাও। এখন তো আমার মনে হচ্ছে তুমি স্কুলের ঘড়িটা চুরি করেছো, তাই না? ঠিক তখনই জয়ী সেখানে এসে বলে যে স্যার, চোর মুখোশ পরে ওই দিকেই গিয়েছি। আর তখন এটা শুনেই প্রিন্সিপাল আর দারোয়ান সেই দিকে চলে যায়। আর জয়ীও সেই চকলেটটা তুলে নিয়ে তো আরামসে সেখান থেকে চলে যায়। এদিকে বেনিকে মন খারাপ করে বাড়ি ফিরতে দেখে তার কচ্ছপ বন্ধু জিজ্ঞাসা করে যে তোমার কি হয়েছে, আমাকে না বলে কেন চলে গেল ওখান থেকে? বেনি তখন বেশ দুঃখ করে বলে যে আমার কেউ নেই, আমার কোনো বন্ধু নেই, আর শেষমেশ তুমিও আমাকে ছেড়ে অন্য বাচ্চাদের সঙ্গে খেলা করতে শুরু করলে। আমার এটা একদমই ভালো লাগেনি। কচ্ছপটা তখন মিষ্টি করে বলে যে আরে বন্ধু, আমি তো যে কারোর সঙ্গেই খেলতে পারি, কিন্তু তুমিই তো আমার সবচেয়ে ভালো বন্ধু। এই কথা শুনেই তো বেনি আবারও খুশি হয়ে যায়। এদিকে ইদাও তার শেয়ালের সঙ্গে খুব খেলছিল। তারা বালিশ থেকে তুলা বের করে সারা ঘরে ছড়িয়ে ছিটিয়ে দুজন মিলে তো দারুণ মজা করে। হঠাৎ করে এরকম শব্দ শুনে ইদার মা ঘরের ভেতরে চলে আসেন।
তাকে দেখা মাত্রই তো শেয়ালটা আবারও খেলনা হয়ে যায়। তার মা তাকে অবাক হয়ে জিজ্ঞাসা করে যে, কি রে মা, তুই কার সঙ্গে কথা বলছিলি? তুই তো এখানে একাই আছিস, আর ঘরের এই অবস্থা কে করেছে? ইরা তখন বলে যে, মা, আমি তো নিজের সাথে একা একাই কথা বলছিলাম, আমি এক্ষুনি ঘরটা পরিষ্কার করে ফেলবো, একটু নোংরা হলে তো কোনো সমস্যা নেই, তাই না? এই কথা বলার পরে তো সে তার মাকে আবার বালিশ দিয়ে মারতে শুরু করে, মানে সে তার মায়ের সঙ্গে খুনছুটি করতে থাকে। আর তার মাও তখন তার খেলায় এসে যোগ দেয়। এদিকে পরের দিন প্রিন্সিপাল যখন অফিসে যান, তখন দেখতে পায় যে কেউ তার প্রিয় গাছগুলো উপড়ে ফেলে দিয়েছে, আর সেখানে একটা হাসি মুখের স্টিকার লাগিয়ে দিয়েছে। তিনি রেগে গিয়ে মাইকে ঘোষণা করে দারোয়ানকে ডেকে আনে। ইডা আর ফক্স মিলে প্ল্যান করে যে স্কুল থেকে সমস্ত জিনিসপত্র চুরি করে সব জায়গায় হাসি মুখের স্টিকার লাগিয়ে দিয়ে যাচ্ছে, তাকে তারা খুঁজে বের করবে। এদিকে জয়কে তখন তার মা বাবা স্কুলে ছাড়তে আসে, কিন্তু গাড়ির ভেতরে তারা দুইজন অনেক ঝগড়া শুরু করে। আসলে জয়ের বাবা সবসময় কাজে ব্যস্ত থাকেন, এই কারণে স্বামী স্ত্রীর মধ্যে সবসময় ঝগড়া লেগেই থাকে। বেচারা জো তো এইসবে খুবই বিরক্ত হয়। তো এরপরে তো ইডা, ফক্স আর জয়ী এই তিনজন মিলে চোরটাকে খুঁজে বের করার চেষ্টা করে। কিন্তু ওই ফক্স তখন ভাবে যে যেই না জয়ী এলো অমনি ইডা আমাকে ছেড়ে ওর সঙ্গেই চলে গেল, ঠিক আছে, কোনো সমস্যা নেই, তাহলে আমি একাই চোর ধরবো। এইটা ভেবেই তো ফক্সটা নিজের মতো করে তদন্ত করতে শুরু করে। সে প্রিন্সিপালের অফিসের মধ্যেই লুকিয়ে থাকে। কিছুক্ষণ পর দেখতে পায় যে দারোয়ান চুপি চুপি সেখানে উকিঝুঁকি মারছে। প্রিন্সিপাল আসার আগে সে দরজাটা বন্ধ করে দেয়। আর তাই ফক্সের এখন তো দারোয়ানের ওপরই সন্দেহ হতে শুরু করে। সে ইডা আর জয়কে গিয়ে বলে যে প্রিন্সিপাল তো সবসময় দারোয়ানের ওপর চেঁচামেচি করেন, সম্ভবত সেই কারণে দারোয়ান প্রতিশোধ নিচ্ছে, কিন্তু আমাদের প্রমাণ জোগাড় করতে হবে, তারপরে আমরা সবকিছু করতে পারবো। তো এই তদন্তের মধ্যে ক্লাসে আবার মেরি ম্যাডাম ইডা আর জোকে একসাথে করে দেন। তিনি দুজন করে ছাত্রছাত্রীদের একটা দল তৈরি করেন এবং প্রত্যেক দলকে একটা আলাদা করে গবেষণার প্রকল্প দেন। ইডা তখন বেনিকেই তার সঙ্গী হতে বলে। বেনিও তৎক্ষণাৎ রাজি হয়ে যায়। ইডার সঙ্গী হওয়ার জন্য তো বেনি লাইব্রেরি থেকে অনেক বইও নিয়ে আসে। সে ইডাকে বলে যে চলো আমরা গবেষণার কাজ শুরু করি, কিন্তু ইডা আবার তখন বলে যে আমি তো জয়ের সঙ্গী হয়েছি। বেচারি বেনির তো এরকম কথা শুনে মনটাই ভেঙে যায়, কারণ ইডা প্রথমে তার সঙ্গী হয়েছিল, কিন্তু এখন আবার সে জোকে খুঁজে নিয়েছে, এই কারণে সে প্রচন্ড দুঃখ পায়। তো এরপর ইডা যখন ক্লাসে যায় তখন দেখতে পায় যে তার ব্যাগটি মাটিতে পড়ে আছে, আর তার মা যে কানের দুলটা দিয়েছিল সেটাও ব্যাগ থেকে গায়েব। ইডা এটা দেখেই তো বেনের উপর চেঁচিয়ে ওঠে আর বলে যে এই টেবিলে তুমি আর আমি ছাড়া আর কেউ বসে না, তাহলে তুমি আমার কানের দুলটা চুরি করেছো। আমি আর যে পার্টনার হয়েছি বলে তুমি হিংসায় জ্বলে পড়ে আমার কানের দুল চুরি করেছো, তাই না? এটা শুনে তো অন্য বাচ্চারাও তখন বেনিকে নিয়ে ঠাট্টা করতে শুরু করে। তাহলে সেই এই স্কুলের ঘড়ি আর ভেন্ডিং মেশিন থেকে চকলেটও চুরি করেছে। সবাই তো সেখানে বেনিকে একদম চোর চোর বলেই খেপায়। বেচারা বেনি তো দুঃখের অপমানে কিচ্ছু বলতে পারে না, শুধু বোকার মতো কাঁদতে থাকে। এদিকে বাড়িতে তার কচ্ছপ বন্ধু তাকে একটু উৎসাহিত করার জন্য জলদস্যু সেজে আসে আর বলে যে ক্যাপ্টেন, ঝড় খুব তীব্র হয়ে উঠেছে, নৌবাহিনীর লোকেরা আমাদের পিছু নিয়েছে, দয়া করে আমাদের সাহায্য করুন। আর যেই না সে এই কথা বলে অমনি বেনির ফ্যাকাশি মুখটা আবারও উজ্জ্বল হয়ে ওঠে। সে ওই কচ্ছপের সঙ্গে মিলে তো জলদস্যু জ্যাক স্পোরের মতো আদেশ দিতে শুরু করে। তারা দুইজন মিলে তো এই খেলাটা খেলে বেশ মজা পায়। অন্যদিকে রাতে সেই চোর তো আবারও স্কুলের দেয়ালে রং করতে আসে। সে কিছু একটা আঁকছিল, আর পরের দিন সবাই দেখতে পায় যে সে একটা বিশাল হাসি মুখের ছবি এঁকেছে। আর বেনি যখন স্কুলে আসে তখন সে দেখতে পায় যে বিল্ডিং এর উপরে কিছু একটা চকচক করছে, আর ওটা দেখে সে যখন উপরে ওঠে তখন দেখতে পায় যে আরে, এটা তো সে জাদুকরের কথা বলা পাখিটা। সে আসলে এখানে অনেক চকচকে জিনিস চুরি করে এনে জমা করেছে। আর ওখানে তখন ইদার কানের দুলটাও ছিল, মানে এই পাখিটাই তার কানের দুল চুরি করেছে। বেনি তখন পাখিটাকে বোঝায় যে চুরি করা কিন্তু খুব খারাপ কাজ, আর কখনোই এমনটা করো না। এটা বলে সে ইদার কানের দুলটা পাখিটার কাছ থেকে নিয়ে ইদাকে ফেরত দিয়ে যায়। কিন্তু ইডা এবং অন্য ছাত্রছাত্রীরা তার কথায় একদম বিশ্বাস করে না। তারা তখনও তো বেনিকে চোর বলে মনে করছিল। ঠিক সেই সময় আবার ক্লাস টিচার মেরি ম্যাডাম সেখানে আসেন, আর সব বাচ্চারা চেঁচিয়ে বলতে থাকে যে এই দুইজন যে জাদুর প্রাণী পেয়েছে, আমাদেরও অমন প্রাণী চাই। মেরি ম্যাডাম তখন বলে যে সবাই এখন শান্ত হও, তারপর একে একে ক্লাসে তোমাদের গবেষণা প্রকল্প জমা দাও। ইডা আর জয় তাদের প্রজেক্টটা ব্যাখ্যা করতে স্টেজে ওঠে। তাদের বিষয় ছিল আসলে জলদস্যুদের সম্পর্কে। ইডা জলদস্যুদের ব্যাপারে কিছুটা জানলেও জয়ী কিছুই জানে না। সে অনেক ভুলভাল বলতে শুরু করে। আর বেনি তখন উঠে দাঁড়িয়ে বলে যে তোমরা তোমাদের গবেষণাপত্র ঠিকমতো করতে পারোনি, এটা মোটেও জলদস্যুদের মতো শোনাচ্ছে না। তোমরা যা বলছো জলদস্যুরা একদমই তেমন নয়। এরপরই বেনি আরো কিছু পয়েন্ট তুলে ধরে, আর তখন অন্য বাচ্চারাও বেনির কথাকেই সাপোর্ট করে, কারণ তারাও ভালো করে জানতো যে বেনি সত্যি কথা বলছে। তাই জো তখন রেগে গিয়ে তো স্টেজ ছেড়েই চলে যায়। ইডাও খুব মন খারাপ করে, আর সে জোকে রাগ করে এসে বলে যে তুমি ঠিক মতো পড়ে আসোনি কেন?
ঠিক তখনই তারা দুজন দেখতে পায় যে দারোয়ান একটা ফুলের টব নিয়ে কোথাও যাচ্ছে। এরপর তারা দুইজনও তাকে ফলো করতে থাকে আর দেখতে পায় যে দারোয়ান তার ঘরে একটা নোটপ্যাড নিয়ে বসে আছে আর তাতে সেই হাসি মুখের ছবিটাও আঁকছে। এদিকে চোরও তো সব জায়গায় হাসি মুখের ছবিই তৈরি করে রেখে যায়। তাই তারা এখন পুরোপুরি নিশ্চিত হয়ে যায় যে ওই দারোয়ানই হলো সেই চোর। কিন্তু দারোয়ান তাদেরকে দেখে ফেলতে তারা দুজন সেখান থেকে পালিয়ে যায়। তো রাতের বেলায় ইরা বাড়িতে ফিরলে ফক্স তখন তাকে বুঝিয়ে বলে যে তুমি যা করছো এটা কিন্তু ভুল করছো। প্রথমে তো তুমি বেনিকে চোর বলেছিলে আর তখন তুমি নিশ্চিত ছিলে না যে সে চুরি করেছে। তোমার প্রেজেন্টেশনের আসল সঙ্গী ছিল বেনি, কিন্তু তুমি হঠাৎ করে তাকে ছেড়ে জোয়ের সঙ্গে চলে গিয়েছো। তুমি সবসময় নিজেকে আর জোকেই বেশি গুরুত্ব দিয়েছো। এই শহরে তোমার প্রথম বন্ধু ছিল কিন্তু বেনি, কিন্তু তুমি শেষমেশ তাকে অ্যাভয়েড করতে থাকলে। এটা কিন্তু একদম ঠিক নয়। ইরা তখন বলে যে তুমি আসলে হিংসা করছো যে আমি তোমার সঙ্গে সময় কাটাই না, তাই না? তাই তুমি এসব আজে বাজে কথা বলছো। তখন ফক্সও রেগে গিয়ে বলে যে আমার আর তোমার সাহায্যের কোনো দরকার নেই, আমি একাই ওই চোরটাকে খুঁজে বের করব। এটা বলেই সে ওখান থেকে চলে যায়। তো কিছুক্ষণ পর ইরাও ফক্সের পেছন পেছন যায় আর এখানে বেনি আর তার কচ্ছপ বন্ধু জলদস্যুদের মতো খেলছিল। তখনই তারা দেখতে পায় যে ইরা একা একা কোথাও যেন যাচ্ছে। বেনি তখন নিচে এসে ইরাকে জিজ্ঞাসা করে যে তুমি কোথায় যাচ্ছ। ইরা তখন সবটা খুলে বলে আর সে যা করেছে তার জন্য বেনির কাছে ক্ষমাও চায়। তাই এখন বেনি আর ইরা একসঙ্গে ওই ফক্সটাকে খুঁজতে বেরিয়ে যায়। ওই ফক্স তখন স্কুলে সে চকলেট ভেন্ডিং মেশিনের সামনে দাঁড়িয়েছিল। সে কোনোভাবে ওখান থেকে চকলেটটা বের করতে চাইছে, কিন্তু হঠাৎ করে স্কুলের ভেতর থেকে একটা আওয়াজ আসে আর ফক্স তখন ভেতরে চলে যায়। তখন সে ওখানে দারোয়ানকে দেখতে পায় আর তাকে ফলো করতে থাকে। হঠাৎ করে তো দারোয়ানটা সেখানে ঘুরে দাঁড়ায় আর এই ফক্সকে দেখে তো পুরো অবাক হয়ে ভাবে যে কিরে, এটা এখানে কিভাবে এলো। এই ভেবেই দারোয়ানটা তো ফক্সকে তুলে নিয়ে তার ঘরেই চলে যায় আর একটা কাঁচি দিয়ে তাকে কেটে দেখার চেষ্টা করছিল। বেনি আর ইভা তখন ফক্সকে খুঁজতে খুঁজতে স্কুলে এসে পৌঁছায়। বেনি তার স্কেটিং স্কিলে সোজা গিয়ে স্কুলের মূল দরজার সঙ্গেই ধাক্কা খায় আর শব্দ শুনে তখন দারোয়ান বাইরে বেরিয়ে আসে আর এই সুযোগে ফক্স সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু দারোয়ান বাইরে কাউকে দেখতে না পেয়ে আবারও ভেতরে চলে যায়। বেনি আর ইডাও তখন তাকে অনুসরণ করে। দারোয়ান যখন তার ঘরে যায় তখন সে দেখতে পায় যে ফক্সটা সেখানে আর নেই, সে পালিয়েছে। আর ফক্স যখন আবারও একা চোরকে খুঁজছিল আর তখনই ওপর থেকে একটা বল গড়িয়ে তার কাছে আসে আর ফক্সটা এটা দেখেই তো ওপরে চলে যায়। কিন্তু দেখতে পায় যে চোর আর কেউ নয়, চোর হলো সেই জয়ী। ফক্স বুঝতে পারে যে জয়ী এতদিন ধরে সব চুরিগুলো করছিল, তাই সে বেনি আর ইডাকে এই বিষয়টা জানাতে চায়। কিন্তু জয়ী তখন তাকে বাধা দেয়, এমনকি তাড়াও করে। ফক্স তখন দৌড়াতে দৌড়াতে বলে যে আমি মরে গেলেও তোমার হাতে ধরা দেব না। এটা বলেই তো সে জানালা দিয়ে লাফ দেয় আর তাদের গলার আওয়াজ শুনে বেনি আর ইডাও তখন ওপরে উঠে আসে। তারা যখন ওখানে যায় তখন জানতে পারে যে আসল চোর হলো জয়ী। তাই ইরা তাকে ধমক দিয়ে বলে যে আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, আর শেষে কিনা তুমি এই চুরিগুলো করে বেড়াচ্ছ। জয়ী তখন বলে যে আরে দাঁড়াও, এসব পরে হবে, আগে তোমার ফক্সকে দেখো, সে মাত্রই কিন্তু জানালা দিয়ে লাফ দিয়েছে, দেখো মরে গিয়েছে কিনা। এটা শুনে ইরা যখন দৌড়ে যায় তখন দেখতে পায় যে ওই ফক্সটা আসলে লাফ দেয়নি, বরং সে ছাদের কার্নিশে লাফিয়ে পড়েছে। তখন হঠাৎ করে একটা টালি ভেঙে যায় আর ফক্স তো পিছলে পড়তে শুরু করে, কিন্তু কোনো মতে সে আবার একটা পাইপ ধরে ঝুলে থাকে। কিন্তু তার ওজনের কারণে পাইপটা টালি থেকে আলাদা হয়ে যাচ্ছিল। তাই এখন ইডা আর ফক্স তো দুইজনে ওই পাইপের উপর ঝুলছে। অন্যদিকে বেনি আর জয়ী তাদেরকে বাঁচাতে একটা দড়ি নিয়ে এসে ঘরে ঢোকে। তারা ঘরের জানালা থেকে দড়িটা ছুড়ে দেয়, কিন্তু তার আগেই তো পাইপটা ভেঙে পড়ে। ইরা তো কোনো মতে হুড়মুড়িয়ে ঘরের মধ্যে গিয়ে ঢুকে পড়ে, কিন্তু ফক্স তখন নিচে পড়ে যায়। তারা তিনজনে তখন ভয়ে আটকে ওঠে, কিন্তু আসলে ফক্সটা তখন পড়েনি, সে এইবারও কোনো মতে একটা রড ধরে ঝুলেছিল। সবাই মিলেই তো এরপর তাকে উপরে তুলে নেয়। তবে যাওয়ার সময় আবার দুর্ঘটনাক্রমে একটা মই তাদের উপর পড়ে যায়, যার ফলে সেখানকার কাঁচটা ভেঙে যায় আর শব্দ শুনে দারোয়ান সেখানে ছুটতে চলে আসে আর তাদের তিনজনকে এবার হাতে নাতেই ধরে ফেলে। তো পরের দিন তো প্রিন্সিপাল স্কুলে তিনজনের বাবা মাকে ডেকে পাঠায় এবং তিনজনকে জিজ্ঞাসা করেন যে তারা গতরাতে স্কুলে কি করতে এসেছিল। কিন্তু তাদের আলোচনার মাঝখানে হঠাৎ করে তারা দুইজন আবারও জীবন্ত হয়ে যায় আর কচ্ছপটা তো প্রিন্সিপালের মাইকটা চালু করে দেয়। এখন জয়ের কথাগুলো পুরো স্কুল জুড়েই শোনা যাচ্ছিল। সে স্বীকার করে নেয় যে সেই সমস্ত চুরিগুলো করেছে। প্রিন্সিপাল তখন অবাক হয়ে জিজ্ঞাসা করেন যে তুমি কেন চুরি করেছিলে, তোমার কি দরকার ছিল। জয় তখন কাঁদতে কাঁদতে বলে যে বাড়িতে আমার মা বাবা সব সময়ের জন্যই ঝগড়া করে, তারা আমার দিকে কোনো মনোযোগই দেয় না, তাই আমি ইচ্ছা করে এই চুরিটা করেছি। ভেবেছিলাম যে এতে হয়তো তারা আমাকে নিয়ে একটু ভাববে।
প্রিন্সিপাল তখন বলে যে তুমি সত্যি কথা বলছো, এতে আমি অনেক খুশি হয়েছি, কিন্তু তোমার এই ভুলের জন্য এখন তোমাকে স্কুল থেকে বের করে দিতে হবে। এই কথা শোনার পরে তো স্কুলের সমস্ত বাচ্চারা মন খারাপ করেই বেরিয়ে আসতে থাকে। সবাই যখন বের হচ্ছিল, বেনি তখন প্রিন্সিপালের কাছে গিয়ে বলে যে স্যার, আমিই চুরি করেছি। আসলে জয়কে বাঁচানোর জন্য সে নিজের উপর সমস্ত দোষী চাপিয়ে নেয়। ইরাও তখন বলে যে না স্যার, বেনি মিথ্যা কথা বলছে, চোর আসলে আমি। আর দেখতে দেখতে তখন তাদের সব সহপাঠীরা সেখানে এসে হাজির হয়, আর সবাই তো এক কথাই বলতে শুরু করে, স্যার আমি চোর, আমি চোর। প্রিন্সিপাল তখন তো মহাদ্বিধায় পড়ে যায়। যদি কোনো একজন চোরকে স্কুল থেকে বের করে দেওয়া হয়, তাহলে তো সব বাচ্চাকে বের করে দিতে হবে। আমি তোমাদের কাউকে স্কুল থেকে বের হতে দেব না, তবে সবাইকে এর জন্য কিছু না কিছু শাস্তি পেতে হবে। জয়ের মা বাবা তখন তাকে প্রতিশ্রুতি দেয় যে তারা এখন থেকে আর কখনোই ঝগড়া করবে না এবং তাদের সমস্ত মনোযোগ জয়ের ওপরেই থাকবে। এই সব দেখে জাদুকর তার বোন মেরিকে বলে যে জাদুকরী প্রাণীদের স্কুলের জন্য এই ক্লাসটাই সেরা। এমন একতার বন্ধুত্ব আমি আর কোথাও খুঁজে পেতাম না। বাচ্চাদেরকে এই শাস্তি দেওয়া হয় যে জয় স্কুলের দেওয়ালে যে বিশাল হাসিমুখের ছবিটা এঁকেছিল সেটা সবাইকে মিলেমিশে মুছে ফেলতে হবে। কিন্তু ছাত্রছাত্রীরা তো এই কাজটা খুব মজা করেই করতে থাকে, এটাকে তারা কোনো শাস্তি বলেই মনে করে না। বেনি, ইডা আর জয়ী তখন একসঙ্গে মিলেমিশে খেলতে শুরু করে, আর ওই শিয়াল আর কচ্ছপটাও তাদের একসঙ্গে দেখে অনেক খুশি হয়ে যায়। অবশেষে ওই জাদুকর সমস্ত বাচ্চাদেরকে একটা জায়গায় ডাকে এবং সে জাদুকরি কোটটা নাড়ে। সে বলে যে যেসব বাচ্চা জাদুকরি ক্ষমতা আছে তারা কিন্তু এখনো সবাই তাদের পছন্দ মতো প্রাণী পায়নি। তোমরা এখন আমার এই কোট থেকে নিজেদের পছন্দের জাদুকরী প্রাণী বেছে নিতে পারো। আর সঙ্গে সঙ্গেই তাদের কোটটা থেকে বিভিন্ন রকম জাদুকরী প্রাণী বেরিয়ে আসতে শুরু করে। সব বাচ্চারা তখন আনন্দে নাচতে শুরু করে, আর তাদের নতুন বন্ধুকে পেয়ে তো ভীষণ খুশি হয়ে যায়। তাদের এই খুশির মাধ্যমে আমাদের আজকের মুভির গল্পটাও এখানে শেষ হয়ে যায়। গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে? আর তোমাদের কাছে যদি সুযোগ থাকতো এরকম কোনো কথা বলা জাদুর প্রাণীকে বেছে নেওয়া, তাহলে তোমরা ঠিক কোন প্রাণীটাকে বেছে নিতে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি হলে বোধহয় বিড়ালকে নিতাম, কারণ বিড়াল আবার আমার খুবই পছন্দের। তো আজ এই পর্যন্তই থাক, দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময়। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে এবং নিরাপদে থাকবে, আর অবশ্যই তো কুহেলিকার সঙ্গেই থাকবে, তাই না? আল্লাহ হাফেজ।